সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বিষয়ের আরও একটি পাঠে আজ হাজির হলাম। তো আমি আজকে 1.2-এর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে, এই সমস্যার যে প্রথম সমস্যাটি যে মৌলিক সংখ্যা কী এইটা নিয়ে আজকের পাঠে আলোচনা করব। আশা করি তোমরা সমস্যাটি গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা শতভাগ এখান থেকে উপকৃত হবে বা বুঝতে পারবে। তো মৌলিক সংখ্যা কাকে বলে? এটা আসলে সংখ্যা, আমরা জানি সংখ্যা মূলত বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো, সংখ্যা যদি আমরা লিখি, সংখ্যা এটার শ্রেণীভাগ মূলত 3টি। একটা হচ্ছে 1, এটা মৌলিক ও যৌগিক নয়, আর একটা হচ্ছে যৌগিক। তাহলে সংখ্যাকে প্রধানত 3 ভাগে ভাগ করা গেল। সংখ্যা হচ্ছে প্রধানত 3 প্রকার: এক, একাই একজন, তারপরে মৌলিক আর যৌগিক। এখন আজকের পাঠে আমি আলোচনা তোমাদের সঙ্গে যেটা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাকে জানতে গেলে এক কিন্তু মৌলিকও নয়, যৌগিক নয়। তো মৌলিক সংখ্যা জানতে গেলে যৌগিকটাও আমাদের একটু জানা দরকার। তো দেখো, মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যার শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা সম্ভব বা নিঃশেষে বিভাজ্য, বা আমরা বলি গুণনীয়ক নেই, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 5। তো দেখো, 5কে যদি আমরা 5 বাংলায় লিখি, 5কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 5-এ 5 মিলে যাচ্ছে। আবার 5কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে একবার গেলে মিলে যাচ্ছে। আর কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা কিন্তু সম্ভব নয়। এই জন্য 5 মৌলিক সংখ্যা। অনুরূপভাবে দেখো, যদি 2কে 1 দ্বারা ভাগ করা সম্ভব, 2 বার গেলে 2 হয়। আবার 2কে 2 দ্বারাও ভাগ করা সম্ভব, একবার গেলে 2-একে 2 হয়। তাহলে এই 2, 5 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু দেখো, যদি আমি লিখি 8কে 1 দ্বারা ভাগ করলে 8-একে 8 মিলে যাচ্ছে। আবার দেখো, 8কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 8-একে 8 একবার গেলে 8 মিলে যাচ্ছে। আবার দেখো, 8কে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি, 4-2 8, এটাও মিলে যাচ্ছে। আবার 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4-2 2 বার গেলে 8 মিলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 8কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে, 4 দিয়ে, তার মানে 8 এবং 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ করা সম্ভব হচ্ছে। কিন্তু এই জন্য এই 8 সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু এখানে যে 1, 2 এই সংখ্যাগুলো, 2, 5 এই সংখ্যাগুলো দেখানো হলো, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাটা আসলে কি। তাহলে যে সংখ্যাকে ভাঙলে শুধু, বা যে সংখ্যাকে শুধু 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, আর যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব হয় সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে তোমাদের যে 1.2-এ যে 1 ছিল যে 1 থেকে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে আমরা যদি মৌলিক সংখ্যা কাকে বলে এটাই না জানি তাহলে তো এটা আমাদের পক্ষে লেখা সম্ভব নয়। এই জন্যই মৌলিক সংখ্যার আলোচনাটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, তাহলে আমরা বুঝলাম যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখন দেখি আমরা মৌলিক সংখ্যা বের করার কৌশলটা একটু শিখি। তো দেখো, 1 সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়, এই জন্য এটা সেপারেট, এটা কারোর মধ্যেই রাখা যাবে না। 2 সংখ্যাটি মৌলিক সংখ্যা, 3 সংখ্যাটি মৌলিক সংখ্যা, 4 সংখ্যাটিকে তুমি যদি এইভাবে ভাগের সিস্টেমগুলো দেখো তাহলে 4কে 1 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও যায়, আবার 2 দিয়েও যায়, তার মানে 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এটা কিন্তু 4 যৌগিক সংখ্যা। আবার 5 মৌলিক সংখ্যা, কিন্তু 6কে যদি আমরা দেখি 1 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, আবার 3 দিয়েও যায়, এই জন্য 6 যৌগিক সংখ্যা। 7কে 1 এবং 7 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা সম্ভব নয়, এই জন্য 7 মৌলিক সংখ্যা। কিন্তু 8কে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করে দেখানো যায়, যা আমরা আগে দেখিয়েছি, এই জন্য 8 হচ্ছে যৌগিক সংখ্যা। অনুরূপভাবে 9কেও 1 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, আবার 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এইভাবে আমরা খুঁজতে খুঁজতে কিন্তু
1 থেকে 100-র মধ্যে বলো বা যতগুলো সংখ্যা আছে, যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, সব সংখ্যা থেকে আমরা কিন্তু মৌলিক সংখ্যা বের করে ফেলতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা, যে এভাবে খুঁজে খুঁজে আমরা কতগুলো মৌলিক সংখ্যা আসলে বের করতে পারি। তো এই জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে। এই সূত্রটি জানলে তোমরা অতি সহজে মৌলিক সংখ্যা কোনগুলো, যত বড়ই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যা মৌলিক না যৌগিক সেটা কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবে। তো এই জন্য তোমাদের একটা সূত্র শিখতে হবে, একটা বীজগণিতীয় সূত্র। সূত্রটা এরকম যে 6n ± 1, এটা একটা সূত্র। তো এই সূত্রটা খুব গুরুত্ব সহকারে তোমরা মাথায় রাখবে, এবং এটা থেকে আমরা কিভাবে মৌলিক এবং যৌগিক সংখ্যা কিনা এগুলো বের করতে পারি সেটা এখন আমরা দেখব। তো দেখো, ধরো 6n ± 1, n এর মানটা হচ্ছে অজ্ঞাত, n এর মান 1 2 3 ইত্যাদি বসিয়ে আমরা দেখব যে সেই সংখ্যাটি মৌলিক না যৌগিক হবে। তবে এখানে একটা বিশেষ জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে এই সূত্রটা দ্বারা 2 3 এই যে মৌলিক 2 3 এই দুটা যে মৌলিক সংখ্যা সর্বপ্রথমেই আছে, এই দুটা এই সূত্র দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু এরপরে যতগুলো সংখ্যা আছে সবগুলোই এই সূত্র দ্বারা কিন্তু নির্ণয় করা সম্ভব। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে 2 3 ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সবই 6n ± 1 এই সূত্রের আলোকেই আমরা মৌলিক না যৌগিক সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। এখন দেখো, এই সূত্রের দ্বারা আমরা মৌলিক সংখ্যা বের করতে পারবো। তবে সংখ্যাগুলো বের করার পরে আরেকটা জিনিস যাচাই করতে হবে যে সংখ্যাটি 5 দ্বারা এবং 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 5 এবং 7 দ্বারা যদি ভাগ করা যায়, যেটা আমরা এটাতে মান বসিয়ে পাবো, তাহলে সেই সংখ্যাটিও কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, তাছাড়া বাকি সবই কিন্তু মৌলিক সংখ্যা। তো দেখো, ধরো 6n ± 1, এখন আমি n এর মান যদি 1 বসাই, n সমান যদি 1 বসাই, এখানে কি হয় 6 × 1 প্লাস মাইনাস অর্থ হচ্ছে এখানে যোগও আছে বিয়োগও আছে 1। এখন এটা আমরা একবারে তো হিসাব করতে পারবো না, এই জন্য কী করবো, 6 × 1 + 1 একবার নিব, তারপর আর একবার নেব 6 × 1 - 1। তার মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এইভাবে একবার লেখা যায়, এইভাবে একবার লেখা যায়। তো দেখো 6 × 1 + 1, এটা কী হয়, 6 × 6, 6 এর 1 গুণ করলে 6 হবে, তার সাথে 1 যোগ করলে 7 হয়। আবার দেখো, এটা 6 × 6, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তাহলে 7 একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। এরপর দেখো, n সমান যখন আমরা 2 বসাবো ওই সূত্রে 6n ± 1, যখন n সমান 2 তখন কি হবে, 6 × 2 ± 1। তাহলে আমরা জানি এটাকে ভেঙে লেখা যায়, তাহলে কি হবে 6 × 2 + 1 একবার, আবার 6 × 2 - 1 একবার। তাহলে 6 × 2 = 12 আর 1 যোগ করলে 13। আবার দেখো এখানে 6 × 2 = 12, 12 থেকে 1 বাদ দিলে 11। তাহলে 13 11 এই দুটাও হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে কত সহজে মৌলিক সংখ্যাগুলো বের করা যাচ্ছে তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো। এরপর দেখো, এর পরবর্তীতে 6n ± 1, এখানে যদি আমরা n সমান 3 বসাই তাহলে কি হবে, 6 × 3 ± 1। তাহলে এটাকে ভাগে লিখলে কি করা যায়, 6 × 3 - 1 একবার, আবার 6 × 3 + 1 একবার। তাহলে 3 6 18, 18 থেকে 1 বাদ দিলে 17। আবার দেখো 3 6 18, 18 সাথে 1 যোগ করলে 19। তাহলে এই দুটাও মৌলিক সংখ্যা। আবার 6n ± 1, এখানে n সমান 4 বসালে কি হয়, 6 × 4 ± 1 সমান, তাহলে এটাকে ভাঙিয়ে লিখে যদি আমরা লিখি তাহলে কি হবে, 6 × 4 - 1 একবার, আবার 6 × 4 + 1 একবার। তাহলে 4 6 24, 24 থেকে 1 বাদ দিলে 23। আবার দেখো 4 6 24, তার সাথে 1 যোগ করলে 25। এইখানে তোমাদের প্রশ্ন, এই জন্যই আমি এত দূর আসলাম। আসলে দেখো, আরেকটা কথা আমি বলেছিলাম যে যদি কোনো সংখ্যা 7 এবং 5 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু সেই সংখ্যাটা আর মৌলিক সংখ্যা হবে না। এখন দেখো 4 6 24 + 1 25, তাহলে এই 25 সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। আর 5 দ্বারা কীভাবে ভাগ করা যাবে, এই শেষের অঙ্ক যদি 5 এবং 0 থাকে তাহলে কিন্তু সেটা 5 দ্বারা বিভাজ্য, এটা আমরা দেখেই বুঝে ফেলতে পারি। তাহলে এই সংখ্যাটি মৌলিক নয়, এটা বাদ করে যাবে। যদিও এই সূত্র দিয়ে হলো, কিন্তু আমি বলেছিলাম যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিন্তু দেখতে হবে। তাহলে এইভাবে। আবার দেখো 6n ± 1, এখানে n সমান যদি 5 বসানো হয় তাহলে কি হবে, 6 × 5 বা ± 1, এটাকে ভাঙালে হবে 6 × 5 - একবার, 6 × 5 + 1 একবার। তাহলে দেখো 5 6 30, 30 থেকে 1 বাদ দিলে 29, আবার 5 6 30, 30 সাথে 1 যোগ করলে 31।
তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের মৌলিক সংখ্যা যত থেকে যত পর্যন্ত বের করতে বলুক না কেন, এই সূত্রটি দিয়ে আমরা খুব সহজে কিন্তু মৌলিক সংখ্যাগুলো খুঁজে খুঁজে বের করে ফেলতে পারি। তাহলে তোমাদের যে প্রশ্ন একে বলেছে যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো, তাহলে এখন 1 নম্বরের উত্তরটি কি হবে তোমরা কিন্তু খুব সহজে তোমরা নিজে নিজেই কিন্তু বের করে ফেলতে পারবে, এটা আমি আশা করছি। তো তারপরেও দেখো একের উত্তরগুলো তাহলে কি হবে আমরা একটু যাচাই করি। 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো 30 থেকে 70-এর মধ্যে আমরা যেহেতু সূত্র শিখেছি 6n ± 1, এখানে যদি মানগুলো আমরা বসিয়ে দিই খুব তাড়াতাড়ি কিন্তু 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজে খুঁজে পেয়ে যাব। তো n সমান যদি আমরা 5 বসাই, n সমান 5 বসালে কি হবে আমরা একটু আগে দেখলাম যে n এর মান যদি 5 বসানো হয় 6 গুণন 5 ± 1, এখন কিন্তু তোমরা মুখে মুখেই এটা বের করে ফেলতে পারবে, আর এইভাবে ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি না। তাহলে দেখো 5 6 30, 30-এর থেকে 1 বাদ দিলে 29। তো যেহেতু 30 থেকে বলেছে এটা আমরা নেব না। আবার 5 6 30, 30-এর সাথে 1 যোগ করলে 31, তাহলে 31 থেকে শুরু। আবার n সমান যখন 5-এর পর 6 বসাবো তাহলে 6 6 36, 36 থেকে 1 বাদ দিলে 35 হয়, কিন্তু 35-কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, এটা নেব না। আবার 6 6 36, 36-এর সাথে 1 যোগ করলে 37, এটা হবে। আবার দেখো n এর মান যদি 7 বসাই তাহলে 6 7 42, 42-এর থেকে 1 বাদ দিলে 41, 41। আবার 42-এর থেকে 1 যোগ করলে 43। আবার 8 বসালে 6 8 48, 48-এর থেকে 1 বাদ দিলে 47, এবং 48-এর সাথে 1 যোগ করলে 49, কিন্তু 7 দিয়ে 49-কে ভাগ করা যায়, এই জন্য 49টাও হবে না। এরপর n এর মান যদি আমরা 9 বসাই তাহলে 6 9 54, 54 থেকে 1 বাদ দিলে 53, এবং 54-এর সাথে 1 যোগ করলে 55, কিন্তু 55-কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 1 55, এই জন্য এটা কেউ নেবে না, তাহলে 53 হলো। এবার n এর মান আমরা 10 বসাবো, তাহলে 6 10 60, 60-এর থেকে 1 বাদ দিলে 59, 60-এর সাথে 1 যোগ করলে 61। এবার 11 6 11 66, 66 থেকে 1 বাদ দিলে 65, কিন্তু 65-কে 5 দিয়ে ভাগ করা যায়, যেহেতু শেষে 5 আছে এই জন্য এটা নিব না, কিন্তু 66-এর সাথে 1 যোগ করলে 67, এটা নিব। এবার n এর মান যদি 12 বসাও তাহলে আসলে 70-এর বেশি হয়ে যাচ্ছে, তারপর এটা আমরা যাচাই করে দেখি। তাহলে n এর মান 12 বসালে 6 12 72, 72 থেকে 1 বাদ দিলে হয় 71, যা 70-এর বেশি, আমাদের আর প্রয়োজন নেই, এখানে বলেছে 30 থেকে 70-এর মধ্যে। তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাটা মূলত এই কয়টি। তাহলে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা মৌলিক সংখ্যা বের করে ফেলতে পারলে। তাহলে এইভাবে অতি সহজে মৌলিক সংখ্যা বের করা যায়, শুধু 30 থেকে 70-এর মধ্যেই নয়, তোমাদের ইচ্ছা মতো প্রশ্নে যেইভাবে চাইবে ঠিক সেইভাবে তোমরা মৌলিক সংখ্যাগুলো বের করে দেখাবে। আশা করি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকবে। যদি উপকৃত হয়ে থাকো যাওয়া বেলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরপর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।